পড়ছিলাম ভালোবাসি কও কলমে নুজাইফা নুন পর্ব সংখ্যা ৪২। ১ কুড়ি বাচ্চা দিবেন কেন? কম হয়ে গেল? কম হলে ২ কুড়ি। আমি ভ্রু কুচকে বললাম ২ কুড়ি মানে ঘর ভর্তি বাচ্চা পয়দা করবেন নাকি? তুই চাইলে করতেই পারি, কিন্তু আমি জানি তুই পারবি না। একটা বাচ্চা পয়দা করতেই কাত হয়ে পড়ে থাকবি। আমি সঙ্গে সঙ্গে চোখ রাঙিয়ে বললাম, এই যে কাত হয়ে পড়ে থাকবো মানে কি? পরাগ ভাই হেসে ফেললেন, একেবারে নির্লজ্জ হাসি। হাসতে হাসতে বললেন, আমার একজন নানি আছেন যিনি গুনে গুনে ২১টা বাচ্চা পয়দা করেছেন, তবুও এখনো তার টনটনে শরীর রয়েছে। আমি ভাবছি নানির জায়গায় তুই থাকলে তোর কি অবস্থা হতো। আমি তার শার্টের কলার চেপে ধরে বললাম, মশকরা করছেন আমার সাথে? আমার ঘাড়ে কটা মাথা আছে যে আমি আমার বউয়ের সাথে মশকরা করব? আমি দাঁতে দাঁত চেপে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি কান ধরে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে বললেন, সরি। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, সরি বললেই শেষ? এত সহজ? পরাগ ভাই কান ধরে গম্ভীর মুখে বললেন, না না, শর্ত আছে, শাস্তিও নেব। আমি ভ্রু তুলে জিজ্ঞেস করলাম, কি শাস্তি? তিনি নিজের ঠোঁট এগিয়ে দিলেন, দুষ্টু হেসে বললেন, আদুরে শাস্তি, যতক্ষণ ইচ্ছা যেভাবে ইচ্ছা দিতে পারবি। আমি এক মুহূর্ত থমকে গেলাম। তার ঠোঁট এত কাছে, আমার বুকের ভেতরটা কেমন করে কেঁপে উঠল। এই শাস্তি আদরে হলেও তার ওজনটা ভয়ঙ্কর। পরাগ ভাই তাড়া দিলেন, কি হলো, দিবি না শাস্তি? শুরু কর। আমি ধীরে শ্বাস নিলাম। তার ঠোঁটের কাছে গিয়েও হঠাৎ থেমে গেলাম। মাথায় দুষ্ট বুদ্ধি চাপতেই তার কান কামড়ে দিয়ে এক দৌড়ে নিচে চলে এলাম। আমার পিছু পিছু পরাগ ভাইও ছুটে আসেন। আমাদের দুজনকে একসাথে ছাদ থেকে নামতে দেখে পুষ্প আপু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। অবাক গলায় জিজ্ঞেস করলেন, তোরা সারা রাত ছাদে ছিলি? পরাগ ভাই কিছু না বলে মাথা চুলকাতে চুলকাতে নিজের রুমে চলে গেলেন। তিনি যেতেই পুষ্প আপু রসিকতা করে বললেন, প্রেম তো জমে একেবারে ক্ষীর হয়ে গেছে, এখন শুধু খাওয়া বাকি। নাকি খাওয়াও হয়ে গেছে? লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল। আমি প্রসঙ্গ পাল্টে বললাম, কিছু একটা রান্না করতে হবে। কি রান্না করা যায় বলো তো? রান্না নিয়ে তোর ভাবতে হবে না। আমি ইউটিউব দেখে পাস্তা করেছি, সাথে ফলের জুস, ডিম আছে। চট জলদি ব্রেকফাস্ট করে নে, কলেজের সময় হয়ে গেছে তো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি কলেজের টাইম হয়ে গিয়েছে। এত বেলা হয়ে গেল অথচ টের পেলাম না। মনে হচ্ছে গতকাল থেকে ঘড়ির কাঁটা দ্রুত গতিতে চলছে। সুখের মুহূর্তগুলো বোধহয় দ্রুত গতিতেই পার হয়ে যায়। পরাগ ভাই কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। তার পরনে রয়েছে কালো রঙের কটন শার্ট, বডিতে টান টান বসে আছে। ম্যানহোলের মতো বুকের উপর ফিট হয়ে থাকা সেই শার্টের গলায় একটা বোতাম খোলা, হাতার বোতাম খোলা, কোনই পর্যন্ত গোটানো, যার দরুন রগ বরাবর শিরাগুলো হালকা করে ফুলে আছে। কালো শার্টের সাথে রয়েছে কালো প্যান্ট, কোমরে চকচকে লেদার বেল্ট, পায়ে কালো লোফার, হাতে একটা কালো স্মার্ট ওয়াচ, চুলে হালকা জেল দিয়ে একদম পরিপাটি করে রাখা, গালে খোঁচা খোঁচা দাড়ি। পরাগ ভাইয়ের এই রূপ দেখে আমার দম বন্ধ হয়ে এলো। বুকের ভেতর একটা ধাক্কা মেরে একটু কেঁপে উঠল। মনে হলো যেন কারেন্ট ছুঁয়ে গেছে। নতুন করে তার প্রেমে পড়ে গেলাম। সেই সাথে পরাগ ভাইয়ের এত সাজগোজ দেখে রাগ হলো। আমি চোখ সরাতে পারলাম না। রাগটা গলার কাছে এসে আটকে রইল। এই সাজগোজ কার জন্য? প্রশ্নটা মাথার ভেতর ঘুরপাক খেলেও মুখে কিছু বললাম না। ইচ্ছে করেই খট করে আলমারির দরজা বন্ধ করলাম। শব্দটা একটু বেশি জোরেই হলো। পরাগ ভাই আয়নার সামনে দাঁড়িয়ে চোখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখের কোণে হালকা ভাঁজ পড়ল, কিন্তু পরক্ষণেই সেটা মিলিয়ে গেল। তিনি গায়ে পারফিউম স্প্রে করতে করতে বললেন, কি হলো? আমি রিনরিনে গলায় বললাম, কিছু না। পরাগ ভাই ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন, খুব কাছে এসে দাঁড়ালেন, এতটাই কাছে যে তার পারফিউমের গন্ধে আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তিনি দুষ্টু হেসে বললেন, আজকে আমাকে একটু বেশি সুন্দর লাগছে, তাই না? আমি হ্যাঁ না কিছুই বললাম না। পরাগ ভাই আবারও বললেন, এমনিতেই মেয়েরা যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, আজ আবার কালো শার্ট পরেছি, মনে হচ্ছে আজ সবার মনোযোগ লেকচারে নয়, লেকচারের উপর থাকবে। আমার মাথা গরম হয়ে গেল। আমি বাঘিনীর ন্যায় পরাগ ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়লাম। তার পরিপাটি চুলগুলো এলোমেলো করে দিয়ে মাথায় ১ বোতল নারিকেল তেল ঢেলে দিলাম। কিন্তু এতেও আমার মন শান্ত হলো না। আমি কাভার থেকে একটা ছাই কালারের শার্ট এনে পরাগ ভাইয়ের মুখের উপর ছুঁড়ে দিলাম। দাঁতে দাঁত চেপে বললাম, নিজের ভালো চান তো কালো শার্ট পাল্টে এটা পরুন। পরাগ ভাই কিছু বললেন না, নিঃশব্দে শার্ট পাল্টে নিলেন। আশ্চর্যজনকভাবে তাকে এই শার্টে পূর্বের তুলনায় আরও বেশি আকর্ষণীয় লাগছে। আমি হতাশ হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। কলেজে এসে দেখি আজ তিশমা আসেনি। এদিকে ক্লাস শুরু হয়ে গেছে। তিশমার অনুপস্থিতি আমাকে একটু না অনেকটাই অবাক করে। তিশমার সাথে সকালেও আমার কথা হয়েছে। তিশমা বলল যে ও আসবে কলেজে, অথচ এলো না।
আমি তৃষ্মার ফোনে বারবার ট্রাই করলাম, কিন্তু রেসপন্স এলো না। আমার খুবই টেনশন হচ্ছিল। আমার কল তৃষ্মা রিসিভ করছে না, এটা অসম্ভব। আমাকে বিচলিত দেখে নীরব ভাই প্রশ্ন করলেন, এনি প্রবলেম পাপড়ি? নো নো স্যার। টানা ৪৫ মিনিট নীরব ভাইয়ের ক্লাস চলে। তিনি বের হতে দপ্তর আঙ্কেল এসে উপস্থিত হন। ঠান্ডা গলায় বলেন, পরাগ স্যার তোমাকে নিজের কেবিনে ডেকেছেন। আমি পরাগ ভাইয়ের কেবিনের দিকেই আসছিলাম। তখনই আমার ফোনে টুং করে একটা আওয়াজ হয়। তৃষ্মার নাম্বার থেকে মেসেজ এসেছে, দোস্ত আমি খুব বিপদে পড়েছি, তুই তাড়াতাড়ি গলির মোড়ে আয়। আমি তৎক্ষণাৎ তৃষ্মার নাম্বারে কল করি, কিন্তু ফোন বন্ধ বলছে দেখে আমার টেনশন আরও বেড়ে যায়। কোনো কিছু না ভেবেই আমি গলির মোড়ে ছুটে আসি, কিন্তু কোথাও তৃষ্মার দেখা পাই না। আমি এদিক ওদিক নজর ঘুরিয়ে তৃষ্মার নাম ধরে চিৎকার করে ডাকি, কিন্তু না, তৃষ্মার কোনো রেসপন্স নেই। জায়গাটাও কেমন সুবিধার মনে হচ্ছে না। হঠাৎই আমার ভেতর ভয় ঢুকে যায়। আমি সেখান থেকে পালাতে চাই, কিন্তু পালাতে পারি না। পালানোর আগেই কেউ একজন পেছন হতে আমার মাথায় আঘাত করে। আমার চোখের সামনে সবটা ব্লার হয়ে আসে। পায়ের নিচের মাটি ভারী হয়ে ওঠে। দাঁড়িয়ে থাকাটা পাহাড় বয়ে নেওয়ার মতো কষ্টকর মনে হয়। চোখ দুটোর পাতা আর আমার কথা শোনে না। আপনা আপনি নেমে আসে অন্ধকারের পর্দা। মুহূর্তের মধ্যেই পিচ ঢালা রাস্তায় আমার নিথর দেহটা পড়ে যায়।